জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের বিষয়ে কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদেরকে আহ্বান করা হয়েছিল। আমরা যে কাগজগুলো টেবিলে পেয়েছি তার মধ্যে 29টা দল যে লিখিত মতামত দিয়েছে বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে, সেগুলো সব সংকলিত করে আমাদের সামনে রাখা হয়েছে। তারপরেও লিখিত মতামত প্রাপ্তির পরেও সেই বিষয়টা কম্পাইল করে ঐকমত্য কমিশন একটা সংক্ষিপ্ত কাগজ এখানে প্রণয়ন করেছে। দেখা যায় মোটা দাগে 6টা মতামত এসছে রাজনৈতিক দলসমূহের পক্ষ থেকে। কমিশন আলোচনার মধ্য দিয়ে 4টা বিষয় আলোচনার জন্য এখানে সংক্ষিপ্তভাবে দিয়েছে। যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় তার মধ্যে একটা সাজেশন দিয়েছে অধ্যাদেশ প্রণয়নের মধ্য দিয়ে, নির্বাহী আদেশ প্রণয়নের মধ্য দিয়ে, গণভোট এবং বিশেষ সাংবিধানিক আদেশ। এর মধ্যে অধ্যাদেশ এবং নির্বাহী আদেশ এগুলোর মধ্য দিয়ে সেই সমস্ত জুলাই সনদের সেই সুপারিশগুলো বাস্তবায়ন করা যাবে যেগুলো সংবিধানকে স্পর্শ করে না। এই বিষয়ে লিখিত মতামত, মৌখিক মতামত আমাদের সবসময় দেয়া ছিল এবং অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও একই রকম মতামত দেয়া হয়েছে। প্রশ্ন আসছে সংবিধান সংশোধনী সংক্রান্ত যে মৌলিক বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে ওনাদের ভাষায়, আমরা মনে করি সংবিধান সংক্রান্ত সব কিছুই মৌলিক বিষয়। তারপরেও সেই মৌলিক বিষয় হিসেবে 19টি বিষয়কে চিহ্নিত করা হয়েছে। এগুলো বাস্তবায়নের জন্য কি প্রক্রিয়া অনুসরণ করা যায় সেই বিষয়ে মতামতের জন্য কমিশন বৈঠক ডেকেছিলেন। প্রত্যেকের মতামত দিয়েছে। সর্বশেষ আমরা বক্তৃতা দিয়েছি। আমাদের মতামত এবং অন্যান্য রাজনৈতিক দলসমূহের পক্ষ থেকে যে সমস্ত মতামত এসছে সেগুলোর উপরে আমরা আলোচনা করেছি এবং যৌক্তিকভাবে গ্রহণযোগ্য যে প্রস্তাবগুলো এসছে সেগুলোকে সমর্থন করেছি। যেমন আশু বাস্তবায়নযোগ্য যে কোনো সুপারিশ যেগুলো জুলাই সনদ অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো বাস্তবায়নাধীন আছে এবং সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে, নির্বাহী আদেশের মধ্য দিয়ে অথবা অফিস আদেশ ও অন্যান্য বৈধ যে কোনো প্রক্রিয়ায়। যে সমস্ত প্রস্তাবগুলো আশু বাস্তবায়নযোগ্য নয় অথচ বাস্তবায়ন করার সুযোগ আছে সেই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য এই সরকার উদ্যোগ নিতে পারে, এমনকি সমাপ্তও করতে পারে। যদি সম্পন্ন না হয় পরবর্তী সরকার সেটা ধারাবাহিক কন্টিনিউয়েশন রাখবে, বাস্তবায়ন করবে। আর জুলাই সনদের সমস্ত সুপারিশ বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ হয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ম্যানিফেস্টোতে অন্তর্ভুক্ত করে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে যে যারাই ম্যান্ডেট পাবে পার্লামেন্টে যাবে তারা এগুলো বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ থাকবে। 4, যে সমস্ত বিষয়গুলো সংবিধান সংশোধনী সংক্রান্ত সেই বিষয়গুলো এখন প্রতিশ্রুতি আকারে, অঙ্গীকার আকারে স্বাক্ষর করে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য পরবর্তীতে গঠিত জাতীয় সংসদে 2 বছরের মধ্যে সমস্ত সংশোধনীগুলো বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। এইভাবে আমাদের বিষয়গুলো আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। এখানে প্রশ্ন এসছে যে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার জারির মধ্য দিয়ে এই সাংবিধানিক সংশোধনীগুলোকে এখনই কার্যকর করা যায় কিনা। কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এই প্রস্তাব দেয়া হয়েছে এবং লিখিত সাজেশনও একটি রাজনৈতিক দল দিয়েছে। আমি সেই বিষয়ে আমার বক্তব্য দিতে চাই, আমাদের দলের পক্ষ থেকে দিতে চাই। এখানে কিছু রেফারেন্স এসছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে প্রোক্লেমেশন আকারে যে সমস্ত কনস্টিটিউশনাল আর্টিকেলের ক্ষেত্রে প্রোক্লেমেশন জারি করা হয়েছে
রাষ্ট্র পরিচালনা করা হয়েছে, সেই একই প্রক্রিয়ায় যেন এটা করা হয়। আমরা তার প্রতি উত্তরে বলেছি, যখন কনস্টিটিউশনের আংশিক অথবা পূর্ণাঙ্গ স্থগিত থাকে, তখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এইরকম প্রোক্লামেশন জারি করতে হয়েছে, হয়, কিন্তু সেগুলোর লেজিটিমেসি দেয়া হয়েছে পরবর্তী জাতীয় সংসদে সংশোধনী, সাংবিধানিক সংশোধনী গ্রহণ করার মধ্য দিয়ে। যেমন তখন চতুর্থ সংশোধনের মাধ্যমে যে বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল একদলীয় শাসন ব্যবস্থা, সেটাকে বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রের পতনমুক্ত করা হয় পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে সেই দ্বিতীয় জাতীয় সংসদে। আর অন্যান্য সংশোধনী যেগুলো এসেছিল, সেটা গণতন্ত্রের জন্য, গণমাধ্যমের জন্য, বিচার বিভাগের জন্য একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসে সেই পঞ্চম সংশোধনী গৃহীত হয়। কিন্তু সেটা সংবিধানের নির্দিষ্ট আর্টিকেল এবং সংবিধানের আংশিক অথবা পূর্ণাঙ্গ স্থগিত থাকাকালীন সময়ে করা যায়। আমরা এখন দ্বৈত সংবিধানের মধ্যে যেতে পারি না। কেউ কেউ প্রশ্ন তুলেছেন সংবিধানের ধারাবাহিকতা আছে কিনা, প্রশ্ন তুলেছেন অনুসারে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেটার সাংবিধানিকতা কি। আমাদের জবাব হলো, এই সরকার সাংবিধানিক ধারাবাহিকতা, এই সরকার সাংবিধানিক ভাবেই গঠিত হয়েছে। আর্টিকেল 106-এ উল্লেখ আছে যে রাষ্ট্রে যদি এমন কোনো অবস্থার কোনো বিষয়, সেই বিষয়গুলোর ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করা যায়, অথবা সেই প্রশ্নটি কি রকম আইনানুগ এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টা লক্ষ্য রেখে রাষ্ট্রপতি সেই ব্যাখ্যা চাইতে পারে, যেহেতু সংবিধানে নির্দিষ্টভাবে উল্লেখ থাকে না সেই বিষয়গুলো। সেটা 106-এ কনস্টিটিউশনাল ফরমেশন থেকেই অ্যাডভাইজারি রোল অব দি সুপ্রিম কোর্ট হিসেবে উল্লেখ করা আছে। সেই বিধান অনুসারে রাষ্ট্রপতি রেফারেন্স চেয়েছে যখন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, যখন রাষ্ট্রের সংবিধান অনুসারে জাতীয় সংসদকে বিলুপ্ত করা হয়েছে, তখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নির্বাহী বিভাগ প্রতিষ্ঠার জন্য, সরকার প্রতিষ্ঠার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা যায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে অ্যাপিলেট ডিভিশন সেই মতামত দিয়েছে। ওখানে বলা আছে উপযুক্ত শুনানির পর অ্যাটর্নি জেনারেলকে শুনেছেন। সেই আদেশের কপি নিশ্চয়ই আপনাদের কাছেও আছে। সেই আদেশ অনুসারে আর্টিকেল 106 অনুসারে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে এই সরকার গঠিত হয়েছে, এবং এই সরকার সংস্কার কমিশনগুলো সংস্কারের পরামর্শ গ্রহণের জন্য গঠন করেছে গেজেটের মাধ্যমে। সেই সংস্কার কমিশনগুলো আলাপ আলোচনা সমাপ্ত হওয়ার পরে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে গেজেটের মাধ্যমে। সেই এখতিয়ার প্রধান নির্বাহী হিসেবে চিফ অ্যাডভাইজারের আছে। এখন সেই পরামর্শ জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার মধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে যে সংস্কার প্রস্তাবগুলো একমত হওয়া গেছে, যদিও এখনো স্বাক্ষরিত হয় নাই, সেগুলো বাস্তবায়ন কি প্রক্রিয়ায় হবে সেটা এখতিয়ার ঐক্যমত্য কমিশনের আছে কিনা, বা কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা বাস্তবায়ন হবে, সেই আলোচনা চলছে। ঐক্যমত্য কমিশনের মতামত হলো সেটা বাস্তবায়নের জন্য তারা সুপারিশ আকারে সরকারের কাছে প্রদান করবেন। কিন্তু তার আগে সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আমরা অংশগ্রহণ করেছি তাদের পরামর্শ নিতে চায় যে কি প্রক্রিয়ায় সাংবিধানিক প্রভিশনগুলো বাস্তবায়ন করা যায়। কারণ সংবিধানের বাইরের বিষয়গুলো সম্পর্কে আগেই আলোচনা করেছি, এটা সরকার বাস্তবায়ন করতে পারে, দে আর অ্যাট লিবার্টি। এখন এই প্রশ্নটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে জুনের 6 তারিখে যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন এই সনদ হবে, জুলাই সনদ হবে একটি জাতীয় প্রতিশ্রুতি, এবং সেটা বাস্তবায়নের জন্য সকল রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করেছে তারা অঙ্গীকার আবদ্ধ হবে, এবং এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে পরবর্তী সংসদে যারা নির্বাচিত হবেন তাদের মাধ্যমে। সেইটাই হলো আসলে বৈধ প্রক্রিয়া, আমরা সেটাকে সমর্থন করেছি। এখনো আমরা বলছি এর বাইরে যদি কোনো আইনগত বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া থাকে সেটার মধ্যে আমরা একমত হব। কিন্তু যেই প্রক্রিয়াগুলোর কথা এখানে বিভিন্ন পক্ষ থেকে আলোচনা এসছে, সেটার প্রসিডিউরাল মিস্টেকের কারণে যদি উপযুক্ত আদালতে চ্যালেঞ্জড হয়, যে কোনো সিটিজেন নিয়ে যায়
যদি জিজ্ঞেস করে যে বাংলাদেশের সংবিধান এখন কয়টা, এই সংবিধান কে পরিবর্তন করলো, কার এখতিয়ার আছে, ফোরামটা কি, তখন আদালতের উত্তরটা কি হবে? আদালত অবশ্যই বলবে যে সংবিধান এখন বহাল আছে, সেই সংবিধান অনুসারেই বিচার বিভাগ চলছে, প্রশাসন চলছে, রাষ্ট্র চলছে। সুতরাং এই সংবিধান যদি পরিবর্তিত হয় তাহলে সেই সংবিধান গ্রহণ করলো কে, এর বৈধতা কি, কোন ফোরামে হয়েছে, সেই প্রশ্ন উত্থাপিত হবে। তখন পরিবর্তিত সংবিধান অনুসারে রাষ্ট্র চলবে কিনা, তখন বিদ্যমান সংবিধানের কি হবে, এই প্রশ্নগুলো উত্থাপিত হবে। সেই জন্য আমরা বলেছি যে প্রসিডিউরাল মিস্টেকের মাধ্যমে যাতে আমরা একটা ভুল সিদ্ধান্ত না নেই সেটা লক্ষ্য রাখতে হবে। সুতরাং যে কোনো রকমের সিদ্ধান্ত নেওয়ার আগে সাংবিধানিক সংশোধনের বিষয়ে যাতে আমরা সঠিক সিদ্ধান্ত নেই, সেই জন্য আমরা এই আলোচনাটা করেছি এবং আমরা আমাদের সাজেশন দিয়েছি। আমরা এখনও এই সনদ স্বাক্ষরের জন্য প্রস্তুত এবং এই সনদের সমস্ত প্রতিশ্রুতিগুলো, সুপারিশগুলো বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ এবং এর মধ্য দিয়ে আগামী দিনে আমাদের একটা নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হবে, এই বিশ্বাস আমাদের আছে। ধন্যবাদ। একটা বিষয় যেটা শেষে যে বললেন, সনদের যেই প্রতিশ্রুতিগুলো আছে সব আপনারা সই করার জন্য প্রস্তুত, যেগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট আছে, বিএনপি কি এগুলো বাস্তবায়ন করবে পরে সূত্রতে? একটা প্রশ্ন, এই প্রশ্নটা উত্তর দেওয়ার পরে বাকিটা করুন। আমরা নোট অফ ডিসেন্ট খুব বেশি বিষয়ে দেই নাই, দুই একটা বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি এবং সেটাও প্রসিডিউরাল। যেমন আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করার পক্ষে একমত, 100 সদস্য নিয়ে গঠন করার পক্ষে একমত, কিন্তু তার গঠন প্রণালী যেভাবে সাজেস্ট করা হয়েছে ঐকমত্য কমিশন থেকে, সেই গঠন প্রক্রিয়া সম্পর্কে আমরা দ্বিমত পোষণ করেছি এবং কি বিষয়ে আমরা দ্বিমত পোষণ করেছি, কিভাবে করেছি, আমরা কিভাবে চাই সেটা উল্লেখ করে নোট অফ ডিসেন্ট দিয়েছি। আর তার এখতিয়ার, ক্ষমতা সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে যে সাজেশন দেওয়া হয়েছে সেটার সম্পর্কেও আমরা দ্বিমত, কিন্তু আমরা কী চাই সেটা আমরা ওখানে দিয়েছি। এই দুটো বিষয়ে নোট অফ ডিসেন্ট আমরা যেভাবে উল্লেখ করেছি সেটা উল্লেখিত থাকবে এবং সেইভাবেই যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই আমরা সেইভাবেই বাস্তবায়ন করব। দিস ইজ নোট অফ ডিসেন্ট। এটা নোট অফ ডিসেন্ট এইরকম না যে ঠিক আছে এখানে আমরা একমত তবে আমাদের নোট অফ ডিসেন্ট থাকলো, সেরকম নয়। আরেকটা বিষয় যেটা বলছিলেন যে সংবিধান যেহেতু স্থগিত নাই, কোনো অংশ স্থগিত নাই, তাহলে যদি এই বিতর্ক আসে যে সংবিধানের আর্টিকেল 80, 81 এবং আইনসভার অংশ যদি সরকার স্থগিত করে দেয়, তাহলে কি এসসিও দেওয়া সম্ভব, স্পেশাল কনস্টিটিউশন অর্ডার? না, এইখানেই হচ্ছে বিভ্রান্তিটা। এখানে পার্লামেন্ট থাকুক বা না থাকুক, সেই ক্ষেত্রে কনস্টিটিউশনে যে বিধান আছে, যখন পার্লামেন্ট সেশনে থাকবে না তখন প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করতে পারে 93 আর্টিকেল অনুসারে। কিন্তু অর্ডিন্যান্স কোন বিষয়ে জারি করবে? সংবিধান পরিবর্তনের জন্য কোনো অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা ওখানে দেওয়া হয়নি। আইন প্রণয়ন, যেটা সংবিধানের অনুসারে পার্লামেন্ট যে আইনগুলো পরিবর্তন করতে পারে বা আইন প্রণয়ন করতে পারে, সেই ক্ষেত্রটা প্রেসিডেন্ট অর্ডিন্যান্সের মাধ্যমে করতে পারে। পরবর্তী পার্লামেন্টে প্রথম অধিবেশনেরই সেশন বসার প্রথম 30 দিনের মধ্যে সেই অর্ডিন্যান্সগুলো প্লেস করতে হবে পার্লামেন্টে। কিন্তু প্রেসিডেন্ট কখনো স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বা যে নামেই হোক সংবিধান পরিবর্তনের এখতিয়ার প্রেসিডেন্টের নাই। অংশ আর হচ্ছে সংসদের অংশ, এইটুকু সংসদের মানে সংবিধানকে স্থগিত করে দেয় সরকার, তাহলে কি সরকার এসসিও দিতে পারবে? না, আর্টিকেল 7A and আর্টিকেল 7B সেটা হাইকোর্টের ভার্ডিক্টের মাধ্যমে আল্টারওয়াইজ টু দি কনস্টিটিউশন অথবা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করা হয়েছে, ইজ অফ নো লিগ্যাল ইফেক্ট করা হয়েছে। কিন্তু সেইটা কনস্টিটিউশনের অংশ হিসেবে থাকবে কি থাকবে না সেই প্রশ্ন। বাট এইখানে প্রেসিডেন্ট কনস্টিটিউশনাল কোনো প্রভিশন করার এখতিয়ার তো প্রেসিডেন্টকে দেয়া নাই। তো প্রেসিডেন্ট কিভাবে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করার এখতিয়ার প্রয়োগ করবে? আচ্ছা, লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যেটা বারবার বলতেছেন 106 এ গঠিত সরকার একটা সাংবিধানিক ধারাবাহিকতা সরকার। আপনাদের স্ট্যান্ড, এই সরকার কি সাংবিধানিক ধারাবাহিক সরকার নাকি অভ্যুত্থানে জনগণের অভিপ্রায় গঠিত সরকার? এই সরকারের আসলে স্ট্যাটাসটা কি? জেন্টলম্যান, এখানে ক্লিয়ার, গণ অভ্যুত্থান হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, সেই ক্ষেত্রে ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, পার্লামেন্টকে ডিজলভ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার স্বার্থে একটা সরকার দরকার। সেই ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে সেই প্রশ্নে আর্টিকেল 106 অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে যথাযথ প্রক্রিয়ায় রেফারেন্স পাঠিয়েছে।
এবং সুপ্রিম কোর্ট এগ্রিড হয়ে বলেছে যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের আপনি শপথ গ্রহণ করাতে পারেন। তো সুতরাং এইখানে কন্টিনিউশন অফ দি কনস্টিটিউশন আছে। এখন যদি সাংবিধানিক ধারাবাহিকতা কেউ যদি জিজ্ঞেস করা হয় নাই, সেটা ভুল। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্যেই সংবিধানের আর্টিকেল অনুসারে যথাযথ প্রক্রিয়ায় রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত অনুসারেই সরকার গঠনের জন্য মতামত চেয়েছে এবং করেছে। জনগণের অভিপ্রায় সরকার না, জনগণের অভিপ্রায় সম্পর্কে একটা লেকচার দিই। আর্টিকেল 7 আমি জনগণের অভিপ্রায় বলে একটা বক্তৃতা দিলাম প্রেস ক্লাবে, কেউ গুলিস্তানে দিল, কেউ এখানে দিল যে এটা জনগণের অভিপ্রায়। তাহলে কি অভিপ্রায় হয়ে গেল? অভিপ্রায় তখন হয় সংবিধানের প্রস্তাবনার 5টা প্যারাগ্রাফ আছে, 4th প্যারাগ্রাফের লাস্ট লাইনে লেখা আছে এই সংবিধান জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে অভিব্যক্তি রূপে প্রাধান্য অক্ষুণ্ণ থাকিবে, সেটা অঙ্গীকার করছে। এই সংবিধানের রক্ষণ এবং সংরক্ষণ এবং অন্যান্য বিষয় দুই একটা বলা আছে রক্ষণ এবং ইয়ের জন্য সংবিধান। আর আর্টিকেল 7(2), প্লিজ লেট মি ফিনিশ। আর্টিকেল 7 সাবসেকশন 2-তে বলা আছে এই সংবিধান জনগণের পরম অভিব্যক্তি হিসাবে রাষ্ট্রের সুপ্রিম আইন, ইংরেজিতে বলা হয় যে সোল উইল অফ দি পিপল, দিস কনস্টিটিউশন ইজ দি সুপ্রিম ল অফ দি রিপাবলিক and any law inconsistent with the to the context of the constitution will be void. To the context মানে যতটুকু এই সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে ততটুকু void বলে গণ্য হবে, ইলিগাল বলে গণ্য হবে। আমি যে প্রশ্নটা এখন অভিপ্রায় সেটাই বলছি। অভিপ্রায় কোনটা? অভিপ্রায় কোনটা? অভিপ্রায় হচ্ছে আমি, আপনি বা কেউ যদি রাস্তায় বলি সেটা অভিপ্রায় হবে না। এই জনগণের অভিপ্রায়টা কন্টেইন করতে হবে কনস্টিটিউশনে, এবং যখন সেই অভিপ্রায়টা কনস্টিটিউশনে কন্টেইন হয়ে যাবে তখন সেটা জনগণের অভিব্যক্তি হিসেবে কনস্টিটিউশনে আসবে এবং সুপ্রিম ল হিসেবে আসবে। এখন তো এগুলো অভিপ্রায়, আমরা অভিপ্রায় ব্যক্ত করছি, সেটাতে আমরা এগ্রিড হচ্ছি। সেই অভিপ্রায়টা যতক্ষণ পর্যন্ত এমবডিড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা কনস্টিটিউশনের অংশ হচ্ছে না। এই অভিপ্রায় অনুসারেই তো আমরা আলোচনা করছি, এই অভিপ্রায় অনুসারেই তো আমাদের সমস্ত আলোচনা মাধ্যমে আমরা কনস্টিটিউশন চেঞ্জ করার জন্য, অ্যামেন্ড করার জন্য, সংস্কার করার জন্য একমত হচ্ছি। এখন এই প্রক্রিয়াগুলো কিন্তু অসাংবিধানিক নয়। রাষ্ট্রের যে কোনো জনগণ আইন সংশোধনের জন্য, সংবিধান সংশোধনের জন্য পরামর্শ দিতে পারে, আলোচনা করতে পারে, কিন্তু ভায়োলেশনটা তো হচ্ছে না। এই পরামর্শগুলো এগ্রিড হলে পরবর্তী পার্লামেন্টে যখন গৃহীত হবে তখন সেটা জনগণের অভিপ্রায় হিসেবে গৃহীত হলো বলে গণ্য হবে। কিন্তু এটা একটা অস্পষ্টতা থাকছে কিনা যে আপনি বলেন যে বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার যেটা এসেছে এবং এটা হচ্ছে ধারাবাহিকতা রক্ষা করেছে সংবিধানে, তো সেই ক্ষেত্রে এই সরকারের এখতিয়ার আসলে কতটুকু, কি কি করতে পারে, এই বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা আছে কিনা? আচ্ছা, এটা সিম্পল কোয়েশ্চেন। সরকার সাংবিধানিক প্রক্রিয়া গঠিত হয়েছে, সাংবিধানিক ধারাবাহিকতা রাষ্ট্রে অক্ষুণ্ণ আছে, সংবিধান বহাল আছে, সংবিধান অনুসারে সরকার যা যা করতে পারে সেটা এই সংবিধানেই উল্লেখ করা আছে, এবং নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, প্রশাসন বিভাগ এই সংবিধান অনুসারেই চলছে। সুতরাং এখতিয়ার নিয়ে কেন প্রশ্ন আসবে? এই সংবিধানে তো সবকিছু ডিটেইল বা এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নির্বাহী হিসেবে কি কি এখতিয়ার করতে পারবে সবকিছু বলা আছে। এখন বলা হচ্ছে প্রধানমন্ত্রী তো নাই, অন্তর্বর্তীকালীন সরকার তো তত্ত্বাবধায়ক সরকার না, এই টার্মটা তো সংবিধানে নাই, তাহলে এটা সংবিধান ভায়োলেট হলো কিনা? মোটেও না। যেহেতু আর্টিকেল 106 অনুসারে সুপ্রিম কোর্টকে, আপিল বিভাগকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে, এখতিয়ার দেওয়া হয়েছে অ্যাডভাইজারি রোল হিসাবে, প্রেসিডেন্ট সেই হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার গভর্নেন্সের জন্য, টু রান দি গভর্নমেন্ট অ্যান্ড স্টেট ফাংশন, যা যা এখতিয়ার আছে নির্বাহী বিভাগের তাই প্রয়োগ করবে। এখানে কোনো কিছুই আনকনস্টিটিউশনাল নয়, শুধু নামটা পরিবর্তন হয়েছে। প্রধানমন্ত্রীর জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী থাকা অবস্থায় পার্লামেন্ট থাকে, সেই পার্লামেন্টে যে এখতিয়ার থাকে, পাওয়ার থাকে, সেই জায়গা থেকে আমরা যদি মনে করি এটা সংবিধানের ধারাবাহিকতারই একটা সরকার, সেই ক্ষেত্রে এই সরকার পার্লামেন্ট সাংবিধানিক জায়গাগুলোতে পরিবর্তন আনবে। এখানেই তো বিভ্রান্তিটা। রাষ্ট্রের 3টা অঙ্গ, নির্বাহী বিভাগ, আইনসভা এবং বিচার বিভাগ, এক্সিকিউটিভ, লেজিসলেচার অ্যান্ড জুডিশিয়ারি। লেজিসলেচার এখন নাই, মানে সংসদ নাই। সুতরাং সংসদের যে এখতিয়ার
আইন প্রণয়ন করা, সেটা সংসদ সেশনে না থাকলে প্রেসিডেন্ট করতে পারে অর্ডিন্যান্স জারির মাধ্যমে। কিন্তু সংসদের আরেকটি এখতিয়ার সংবিধান সংশোধন করা সহ অন্যান্য, এই সংবিধান সংশোধনের এখতিয়ার প্রেসিডেন্টকে দেওয়া নাই, এটা আর্টিকেল 93-তে নাই। তো সুতরাং এখানে এই প্রশ্ন করাটা আসলে অবান্তর। থ্যাংক ইউ ভেরি মাচ।